বঙ্গভবনে প্রথম অফিস করলেন রাষ্ট্রপতি। দক্ষতা যোগ্যতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন জানালেন মঈন খান। হয়রানি বন্ধ করে বিমানকে আধুনিকায়নের অঙ্গীকার মন্ত্রীর। নানা সংকটের মধ্যে জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে সরকার, বললেন রিজভী। বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামায়াতের। এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য চাইলেন আইনমন্ত্রী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অখণ্ডতায় গুরুত্বারোপ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বঙ্গভবনে প্রথম দিনের মতো অফিস করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে তিনি বঙ্গভবনে যান। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। পরে রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আগমন ঘিরে উৎসব মুখর ছিল বঙ্গভবন ঘিরে। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং যোগ্যতার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশ দেন তিনি। সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। প্রতিবেদন। রবিবার বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা। নির্বাচনী পর্ষদে দেয়া বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১ এবং ২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের অবদান উল্লেখ করেন তিনি। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মানের উপর গুরুত্বারোপ করতে নির্দেশনা প্রদান করেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ বিমান বাহিনীর ত্যাগের জন্য বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানান। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দেবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আর তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। এদিকে হয়রানি বন্ধ করে বিমানের আধুনিকায়নের অঙ্গীকার করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভা বাড়ানোর পাশাপাশি রদবদল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা।
জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি এই কথাগুলি বারবার বলি বিকজ ১৭ বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বিকজ সিস্টেমের মধ্যে তো পড়ে যায়। নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন এলজিআরডি মন্ত্রী। জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটানোর জন্য আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন, 5টা স্তরে এখন নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হবে, এটাই। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানকে আরও আধুনিকায়ন সেবামুখী করে গড়ে তোলা হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্ক হিসেবে কাজ করে এটাকে আপনাদের যে চাহিদা, আপনারা যা দেখতে চান বিমানকে, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এছাড়া সব ধর্মের মানুষদের নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। প্রত্যেক ধর্মের মানুষ যদি তার নিজস্ব স্ক্রিপচার তার স্ক্রিপচার যেটা সে ফলো করে, সেটা যদি তারা স্টিক করে এবং সেটা ভালোভাবে জানতে পারে এবং সেটা ধারণ করে, তাহলে কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য আরো অনেক বেড়ে যাবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংকটপ্রবণ এলাকার জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। যুদ্ধের কারণে জ্বালানির সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। বিস্তারিত হুমায়ুন কবিরের রিপোর্টার। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নবনিযুক্ত প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সদ্য সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশ্বাস দেন। ভারপ্রাপ্ত মহাসচিব আমার প্রিয় সহকর্মী জনাব রিজভী আহমেদের নেতৃত্বে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে, মোনাজাত করে, কবর জিয়ারত করে এই নতুন দায়িত্ব শুরু করতে চাই সর্বশক্তিমানের নামে। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চলমান জ্বালানি সংকট সমাধানের বিষয় তুলে ধরেন। যে বর্তমানে অনেক সংকটের মধ্যে দিয়ে সরকার তার দায়িত্ব পালন করছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। সরকারের নানা পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা বান্ধব। চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী জানান, মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি ক্রমান্বয়ে ভেঙে দিয়ে নতুন কমিটিতে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। নতুন নেতৃত্ব আসবে, পুরনো নেতৃত্ব তাদের আপওয়ার্ড মুভমেন্ট, তারা উপরের দিকে আরো এগিয়ে যাবেন। তখনই একটা জীবনী শক্তি সংগঠনের মধ্যে দাঁড়াবে। আমার প্রচেষ্টা থাকবে সেটি যাতে নিশ্চিত করা যায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
বিশেষ একটি দেশকে খুশি রাখতে জুলাই জাদুঘর থেকে অনেক উপাদান সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর আইটিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, এমন হলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি করেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন MR আসাদ। ইসলামের আলোকে রাষ্ট্র সংস্কার বিষয়ে সিরাত সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, মদিনা সনদের কথা বলে চাঁদাবাজি, দখল বাণিজ্যের স্বার্থে নেমে পড়েছে বিএনপি। আর সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন দেশের ইসলামী শক্তির সমন্বয়ে ঐক্যের ডাক দেন। অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। মদিনা সনদে তো চাঁদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই, মদিনার সনদে অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? জুলাই জাদুঘর থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু নিদর্শন সরিয়ে ফেলার অভিযোগ করেন জামায়াত আমির শফিকুর রহমান। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। পুরনো ফ্যাসিবাদী পথে না চলতে বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে কেউ পার পাবে না। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা। ফ্যাসিবাদ ফিরতে চাইলে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ার করেন শফিকুর রহমান। তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেলেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশি জনগণকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় এ বিষয়ে ঐকমত্য গড়ে তোলা জরুরি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশনস নামে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করে। বাড়িঘরে আগুন দেয়া সহ মেয়েদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। সেখান থেকে 8 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। 9 বছরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা আরও বেড়েছে, যা বাংলাদেশের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবশ্যই মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের একটা রোহিঙ্গা নীতি লাগবে, আমাদের রোহিঙ্গা বিষয়ক একটা স্ট্র্যাটেজি লাগবে, এবং সেই স্ট্র্যাটেজি তৈরির উদ্যোগটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া হয়েছে। এটাই একটা বড় সাধুবাদের জায়গা। যদি রাখাইনে এই ধরনের সংঘাত আরও চলতে থাকে, তাহলে কিন্তু ইন এ ওয়ে আমরা অনুকূল পরিবেশ না থাকার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও বিলম্বিত হবে এবং সমস্যাটা আরও জটিল আকার ধারণ করবে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তাদের সংকটকে কেবল নিরাপত্তা দৃষ্টিতে দেখলে হবে না, এর সঙ্গে মানবিক, কূটনীতিক ও আন্তর্জাতিক আইনের বিষয় জড়িত। মিয়ানমারের এখানে রোহিঙ্গাকে তাদের ওখানে দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। বিষয়টা হলো, আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না, আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। রোহিঙ্গাদের বিষয়ে জনমত তৈরিতে গণমাধ্যমের সহায়তা চান তিনি। দল মত নির্বিশেষে সবার সকল মতভেদ ভুলে যে আমাদের বুঝতে হবে আমার এই ভূখণ্ড, আমার এই বাংলাদেশ, এটা সবার আগে। যখন ভূখণ্ডের কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা মোকাবেলা করতে চাই, সেটা ধরে নিতে হবে সে আন্তর্জাতিক মোকাবেলাটা হলো আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশ্বমঞ্চে কার্যকর কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গাদের মানবাধিকার বিষয়টা নিশ্চিত হোক। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
পরবর্তী সরকারগুলো। ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। ওই ঘটনায় নিহত পরিবারের 2 প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। শফিল করিম শফিকের তথ্যে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। শনিবার রাতে রংপুর শহরের মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডের একদিন পর 2 প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে ছাদে ইয়াবা সেবনের বাধা দেয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। 2 জন খুনি মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে ওই 2 জন খুনি ওনাকে সেখানে হত্যা করেন। তিনি জানান আটক 2 জনকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে। আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। ওই 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এখানে ঢাকা মেডিকেলের অধ্যাপক ডক্টর আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করে হামলা এবং মারধরের ঘটনায় চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি। সকালে ডিএনবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, এরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঠিকানা, গাড়ির নম্বর ও পারিবারিক তথ্য সংগ্রহ করে চাঁদা দাবি করত। তবে দূতাবাস ও সরকারি দপ্তরে ভয় ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির ঘটনার সঙ্গে এই চক্র সম্পৃক্ত নয় বলেও জানান তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করে তথ্য সংগ্রহ করত এই চক্র। ঠিকানা, গাড়ির নম্বর, পেশা ও পারিবারিক তথ্য থাকত এদের কাছে। পরে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা। সম্প্রতি ঢাকা মেডিকেলের অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হলে তার উপর দুর্বৃত্তরা হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে গুরুতর আহত হন তিনি। পরে তার কাছে দাবি করা হয় $15,000। ঢাকা মেডিকেলের ইএনটির অধ্যাপক আসাদুর রহমান সাহেব, উনি যখন ওনার প্র্যাকটিস শেষ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে যাচ্ছিলেন, তখন 5-6 জন দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে। ডিবির দাবি, একইভাবে আনোয়ার খান মেডিকেলের অধ্যাপক ডাক্তার আমিনুল হককে ভয়ভীতি দেখে গাড়ি আটকে মারধর করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। আনোয়ার খান মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ওনার নাম ডক্টর আমিনুল হক, ওনাকেও এরকম চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শনের জন্য ওনার গাড়ি আটক করে এবং ওনাকেও মারধর করে। ডিবি প্রধান দাবি করেন, এই চক্রের অন্যতম হোতা সানি। সে সিঙ্গাপুরে থাকাকালে হুন্ডি ব্যবসায় জড়িয়ে আর্থিক ক্ষতির পর দেশে ফিরে আসে। পরে কয়েকজনকে নিয়ে এ চক্র গড়ে তোলে। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি 2022 থেকে 2025 পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। তারা 7 জনের একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের শিকার হচ্ছে আমাদের 2 জন ডাক্তার। তবে বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেলের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় এই চক্র সম্পৃক্ত নয় বলে জানিয়েছে ডিবি। যে ডিপ্লোম্যাটিকের সম্প্রতিকালে এরকম একটা আসছে, আপনারাও জেনে গেছেন, এটা করার জন্য এটা নিয়েও আমরা কাজ করতেছি। ওখানে তারা যে বিকাশ নাম্বারগুলো দিয়েছে, এই বিকাশ নাম্বারের প্রায় 3-4 জনকে আমরা নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে, তারা কিছুই জানে না। চক্রের বাকি সদস্যদের ধরতে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। এই গ্রুপের সঙ্গে অন্য আরও 3 থেকে 4 জন জড়িত আছে, তারা আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনাম।
বঙ্গভবনে প্রথম অফিস করলেন রাষ্ট্রপতি। দক্ষতা যোগ্যতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রী। সাংবিধানিক নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন জানালেন মঈন খান। হয়রানি বন্ধ করে বিমানকে আধুনিকায়নের অঙ্গীকার মন্ত্রীর। নানা সংকটের মধ্যে জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে সরকার, বললেন রিজভী। বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামায়াতের। এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য চাইলেন আইনমন্ত্রী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অক্ষুণ্ণতায় গুরুত্ব আরোপ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।